20 অক্টোবর 2006 তিহার জেলে একটি অজানা ব্যক্তির ফোন আসে এবং কলের বিপরীত দিকে লোকটি বলে তিহার জেলের গেট নম্বর 3-এ একটি বাস্কেটের মধ্যে একটি লাশ রাখা আছে। এটা শোনার পর সকলের মুখে একটি ভয়ের ছাপ দেখা যায়, কারণ তিহার জেল হলো দেশের রাজধানী দিল্লির মোস্ট সিকিউর জেল। এই জেলের বাইরে একটি লাশকে নিয়ে যাওয়া আবার সেখানে রেখে দেওয়া একটা বড় ব্যাপার। সেটা এমন একজন মানুষ হতে পারে যার মধ্যে তার জীবনে কোনো রকমের ভয় নেই বা সে একজন সাইকো। তখন বাইরে গিয়ে সবাই দেখে যে ওই ফুটপাতের উপর একটা বাস্কেটে একটি লাশকে টাইট করে বাঁধা আছে এবং তার মধ্যে একটা চিঠি রাখা আছে। চিঠিতে পুরো জুডিশিয়াল সিস্টেমকে গালি দেওয়া ছিল। যদি আমি ওই চিঠিটিকে এক কথায় বলি তাহলে ওতে লেখা ছিল ক্যাচ মি ইফ ইউ ক্যান। যেই বা ওই লাশটিকে এখানে রেখে ধমক দেওয়া চিঠিটি লিখেছিল, স্পষ্ট বোঝা যাচ্ছে সে ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমকে একদম ঘৃণা করত। ও চিঠিতে এটা বলতে চেয়েছিল যে সে এই কাজের জন্য কতটা এক্সপার্ট ও পুলিশ ঠিকমতো তাদের কাজ করতে পারছে না। সে এটাও বোঝাতে চেয়েছে ইন্ডিয়ান পুলিশ আর লেস প্রোডাক্টিভ। ইনভেস্টিগেশন চলাকালীন সব থেকে প্রথমে ওই কলকে ট্র্যাক করা হয়েছিল, যেটা 20 অক্টোবর পুলিশকে ফোন করে বলেছিল, যার ফলে সকলের ঘুম ছুটে গিয়েছিল। ট্র্যাক করার পর এটা বোঝা যায় যে ওই কলটি একটি নিকটবর্তী এসটিডি বুথ থেকে এসেছিল। বুথের বাইরে যাকে দেখাশোনার জন্য রাখা হয়েছিল তাকে জিজ্ঞাসা করলে সে বলে ওই দিন বুথে একমাত্র একটাই লোক এসেছিল। ওয়াচম্যানের কথা হিসাবে একটা স্কেচ তৈরি করা হয়, নাও দ্য স্কেচ ইজ রেডি। আর ওই লেটারে লেখা কথার ধরন থেকে এটা বোঝা যায় যে সেটা একটা বিহারির লেখা। ইনভেস্টিগেশন চলছিল। ঠিক তখনই 25 এপ্রিল 2007 আবার পুলিশের কাছে একটি ফোন আসে। সেই একই ভয়েস, সেই একই রকম ইশারা। তিহার জেলের বাইরে গেট নম্বর 3 একই স্পটে একটি লাশ পড়ে আছে। লাশটি খুবই শক্ত করে বাঁধা ছিল, এতটাই শক্ত করে বাঁধা ছিল যে ওখানে উপস্থিত পুলিশরা শত চেষ্টা করেও খুলতে পারেনি। তখন ভিড় থেকে একটি লোক এসে বলে সে এটি খুলে দিতে পারবে। তখন সে তার পকেট থেকে একটা চাকু বের করে দড়িটি কেটে দেয় এবং লাশটিকে খুলে দেয়। একটা জিনিস যে এতজন পুলিশ ও আশেপাশের লোকজন থাকা সত্ত্বেও ওই লাশের শুধুমাত্র মাথাটি দেখতে পাওয়া গিয়েছিল তিহার জেলের বাইরে। বাকি লাশের অবশিষ্ট অংশ পড়েছিল হাজারি কোর্টে। তারপর পুলিশের একটি স্পেশাল ইউনিট তৈরি করা হয় কেসটি ইনভেস্টিগেশন করার জন্য, কারণ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এটা জানতো যে এটা একটি সাধারণ মার্ডার নয়, কিন্তু সে এক সাইকোপ্যাথিক সিরিয়াল কিলার ছিল। সে তার নিজের কাজের প্রতি নিজেকে শ্রেষ্ঠ মনে করত। এদিকে কেস আরও জটিল হয়ে উঠছিল, কারণ লাশগুলিকে চিনতে পারা যাচ্ছিল না। এমনকি দুটো লাশই পাওয়া যায় তিহার জেলের বাইরে। পুলিশরা কোনো কিছু বুঝে উঠতেই পারছিল না লাশগুলো কার বা কোথা থেকে এসেছে, সে এমনভাবেই বা মারছে কেন। তারপর পুরো দিল্লি জুড়ে এই সিরিয়াল কিলারের খোঁজ শুরু হয়। তখনই পুলিশ একটা খবর পায় যে তিহার জেলে গেট নম্বর 3-তে আরও একটি মাথা কাটা লাশ পড়ে আছে। তার সঙ্গে একটা চিঠিও রাখা আছে। চিঠিতে কিলার লেখে যে তাকে ধরার জন্য একটা বড় প্রাইজ মানি রাখতে হবে, কারণ সে খুব গর্বিত তার কাজের জন্য, তাই তাকে সহজেই কেউ ধরতে পারবে না। এবং এটাও লেখা ছিল যে সে গত 7 থেকে 8 বছর ধরে এরকম হত্যা করে আসছে। যখন সে মার্ডার করতে পারে না তখন তার মাথা গরম হয়ে যায় এবং মাথা খারাপ হয়ে যায়। কিলারের কথা থেকে এটা বোঝা যাচ্ছিল যে সে সত্যি এক সাইকো, আর সে যদি সাইকোপ্যাথিক কিলার হয় তাহলে ঠিক এমন করেই একের পর এক হত্যা করেই চলবে। এদিকে পুলিশ ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিল। দিনের পর দিন ক্রমশ চাপ বেড়েই চলছিল। তখন তাদের হঠাৎ মনে পড়ে 1998 সালে ঠিক এমনই একটা হত্যা হয়েছিল, যখন তিহার জেলের বাইরে একটি মাথাহীন লাশ পড়েছিল ঠিক গেট নম্বর 3-তে। সেই সময় সিরিয়াল কিলারকে অ্যারেস্ট করা হয়েছিল। তারপর কেস 3 বছর চলার পর পুলিশ কোনো রকম এভিডেন্স জোগাড় করতে না পারায় তাকে নির্দোষ বলে ছেড়ে দেওয়া হয়। ইনভেস্টিগেশন যখন এগিয়ে চলছিল তখন স্পাইয়ের থেকে খবর পাওয়া যায় আজাদনগরে ঠিক ওই রকম দেখতে একজন লোক প্রতিদিন ডাক্তারখানা দেখাতে যায়।
পুলিশ টিম নরেন্দ্র পেহেলবানের সহযোগিতায় তার পরের দিনই তারা ওই ডাক্তারখানায় পৌঁছায়। তখনই এনকোয়ারি চলাকালীন ডাক্তারের কাছে ওই কিলারের ফোন আসে তার নেক্সট ডে অ্যাপয়েন্টমেন্টের জন্য। ডক্টরকে জিজ্ঞাসা করে এটা বুঝতে পারা যায় যে এই লোকটির নাম চন্দ্রকান্ত ঝা। তার 5টি মেয়ে আছে যাদের ডেলিভারি এই হসপিটালেই এই ডাক্তারের হাতে হয়েছিল। ডক্টর এটাও বলে যে চন্দ্রকান্ত ডক্টরের বাদার ইন লকে মারার চেষ্টা করেছিল। ঠিক এমনভাবেই ইনভেস্টিগেশন করতে করতে পুলিশ ডাক্তারের বাদার ইন লকে কোশ্চেন করে। সেখান থেকে পুলিশ এটা বুঝতে পারে যে চন্দ্রকান্তের একটি মোটর গাড়ি ছিল যেটা দিয়ে সে প্রতিদিন সবজি বিক্রি করে। এই একটা ছোট্ট ইনফরমেশনকে বেস করে পুলিশ চন্দ্রকান্তের ঘর খুঁজে পায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে দিল্লি তথা গোটা ভারতবর্ষের মোস্ট ডেঞ্জারাস সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করা হয়। প্রতিটি পুলিশ তার এতদিনের মাথায় আসা বিভিন্ন রকমের কোশ্চেনের জবাব তাদের সামনে উপস্থিত ছিল। কিলারের চোখে মুখে একটুকু ভয়ের ছাপ দেখা যায়নি। চন্দ্রকান্ত সবকিছু বলার জন্য রাজি ছিল। কেন সে এমন করলো সে বলতে শুরু করে তার নাম থেকে। সে বলে তার নাম চন্দ্রকান্ত ঝা। সে তার 5 মেয়ের সঙ্গে দিল্লিতে বসবাস করত। হত্যা করাই ছিল তার একমাত্র হবি। তার কাজ চালিয়ে যাওয়ার জন্য তারা চলে আসে হায়দারপুরে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন IIPA এর হিসাবে 1 বছরে 5 মিলিয়ন লোক তাদের বসবাস পরিবর্তন করে তাদের এমপ্লয়মেন্ট এবং বেটার লাইফের জন্য। মুম্বাই এবং দিল্লির মতো বড় বড় শহরে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর আসে তাদের চাকরির খোঁজে। বহু সংঘর্ষ করে একটা ছোট্ট ঘরের মধ্যে 7 থেকে 8 জন লোক মিলে একসঙ্গে থাকে। কিছু টাকা সেভিং করে যাতে তাদের ফ্যামিলির মুখে একটু হাসি ফোটাতে পারে। এমনকি তারা বিভিন্ন স্টেট থেকে আসে। বিভিন্ন স্টেট থেকে আসার ফলে তাদেরকে প্রচুর পরিমাণে ডিসক্রিমিনেশনের শিকার হতে হয়। চন্দ্রকান্ত ঝায়ের সঙ্গে ঠিক এমনটাই হয়েছিল। সে যখন প্রথমে দিল্লি আসে সবজির ভ্যান্ডারে কাজ করা শুরু করে। সেখানে তাকে গাড়ি থেকে সবজি লোড এবং আনলোড করতে হতো। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু একদিন রাত্রে কিছু গুন্ডার বিরুদ্ধে কথা বলেছিল, কারণ গুন্ডারা একজন ইনোসেন্ট পার্সনকে খুবই খারাপভাবে মারছিল। কথা বলার জন্য গুন্ডারা চন্দ্রকান্তকে ধরে মারতে শুরু করে। তাকে প্রায় আত্মহত্যা করে দিয়েছিল। তারপর তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসা হয় তার চিকিৎসার জন্য। সে এখান থেকে একটি শিক্ষা পায় যে জীবনে ক্ষমতাই হলো সবথেকে শ্রেষ্ঠ। চন্দ্রকান্ত সুস্থ হওয়ার পর মার্শাল আর্টস শিখতে শুরু করে। যে রাত্রে লোকাল গুন্ডারা চন্দ্রকান্তের এই অবস্থা করেছিল, আত্মহত্যা হয়ে গিয়েছিল, তখন সে মনে মনে চিন্তা করে কোনোদিন তাকে আর যেন কেউ মারতে না পারে। যেখানে চন্দ্রকান্ত কাজ করত, যেখানে মার্কেট ইউনিয়ন লিডারের সঙ্গে তার একটি কথা কাটাকাটি হয়, কারণ ইউনিয়ন লিডার ওখানে কাজ করা প্রতিটি লেবারের কাছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেক মাসে নিয়ে নিত। তাদের এই কষ্টের আয় একদিন চন্দ্রকান্ত সেই টাকা ইউনিয়ন লিডারকে দিতে রাজি হয় না। তখন তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয়, যার ফলে ওই ইউনিয়ন লিডারের হাত একটু কেটে যায়। ফলে চন্দ্রকান্তকে দোষী বানিয়ে জেলে ভরে দেওয়া হয় এবং তার সঙ্গে চন্দ্রকান্তের ওয়াইফকেও জেলে ভরে দেয় এই ঘটনার জন্য, যার এই বিষয়ে কোনো রকমের ইনভলভমেন্টই ছিল না। দিনের পর দিন চন্দ্রকান্তকে জেলে টর্চার করত। কোনো সময় তাকে উলঙ্গ করে দিত বা খাবার কম দিত ওই ইউনিয়ন লিডারের কথাই। চন্দ্রকান্ত জেল থেকে ছাড়া পাওয়ার পর ওই ইউনিয়ন লিডারকে তার প্রথম শিকার বানায়। 1998 সালে তিহার জেলের বাইরে যে বডিটা পাওয়া যায় সেটা ওই ইউনিয়ন লিডারের লাশ। ধীরে ধীরে সে প্রতিশোধ নিতে শুরু করে। তারপর 2003 সালে চন্দ্রকান্ত শেখর এবং উমেশকে হত্যা করে ঠিক একইভাবে। তারপর 2006, 2007 সালে ঠিক একইভাবে একের পর এক প্রতিশোধ নিতে থাকে। এখনো পর্যন্ত পুলিশ ওই 3 জনের মৃত্যুর কোনো সুরাহা করতে পারেনি। পুলিশকে এই বর্তমান মার্ডারের এভিডেন্সের হাত লাগে যখন সে চিঠিতে লেখে যে যাকে সে হত্যা করেছে সেই লাশের মাথাটি যমুনা নদীতে ভাসিয়ে দিয়েছে। তার কথা অনুসারে সে বলতে চাইছিল যে এই মৃত্যুর মাধ্যমে এমনভাবে সকলকে তাদের কাজের উচিত শিক্ষা দিচ্ছিল।
চন্দ্রকান্ত যাদেরকে হত্যা করছিল তার কথা অনুসারে তারা অনেক পাপ করেছিল। তাদের পাপ সে ধুয়ে দেওয়ার জন্য তাদের মুন্ডু নিয়ে সে যমুনা নদীতে ভাসিয়ে দিত। চন্দ্রকান্ত বিহারের গোসাই গ্রামে বসবাস করত। ওই গ্রামের লোক তাকে দেখে সবাই ভয় করত, কারণ সে একটু ভায়োলেন্ট নেচারের ছিল। সে ছোট্ট ছোট্ট কথাই রেগে যেত। যেমন প্রথমত, যদি তাকে কেউ মিথ্যা কথা বলতো, দ্বিতীয়ত যদি তার ঘরে কেউ ননভেজ খেত। চন্দ্রকান্তের মার্ডারের পদ্ধতি অন্যদের থেকে একটু আলাদা ছিল। কাউকে মার্ডার করার জন্য কোনো লোক বা তার বন্ধুদের সাহায্য নিত, কারণ তার বন্ধুরা হয়তো ওই গ্রামের বা নিকটবর্তী গ্রামের লোকজন। চন্দ্রকান্ত তার বন্ধুর বাবা মাদের কাজে হাত লাগাতো, তাদের ঘরে থাকতে দিত এবং ছোট বড় কাজ সে করত, যার ফলে একটি পরিচয় তার তৈরি হয়ে যায়। কিন্তু সেই দিন মার্ডারের সময় তার বন্ধুরা একটি ভুল করে বসে। ওই চন্দ্রকান্তের গ্রামের বিধু যাদব ওই একই ফাঁদে পড়েছিল। যখন বিধু যাদব চন্দ্রকান্তের বাড়িটি কেনার জন্য তার ঘরে যায়, তখন দেখে সে তারই মতো আরও দুজনকে চন্দ্রকান্ত একটি জায়গার মধ্যে বেঁধে রেখেছে। কিন্তু বিধু যাদব সাহসের পরিচয় দেখিয়ে সে নিজে এবং ওই দুজনকে মৃত্যুর হাত থেকে বাঁচায়, যার মধ্যে একজন ছিল অনিল মণ্ডল, যে চন্দ্রকান্তের ঘর থেকে তার ক্যামেরাটি চুরি করে নিয়ে চলে আসে। ক্যামেরাটি যেটি চন্দ্রকান্ত তার ছবি তুলে রেখেছিল। নেটফ্লিক্সের এই ঘটনাকে বর্ণনা করার জন্য একটি ওয়েব সিরিজ বের করেছে, যার নাম ইন্ডিয়ান প্রিডেটর, যেখানে ওই সব ছবিগুলোকে তুলে ধরা আছে। এই ছবিগুলো শুধুমাত্র ছবি নয়, এগুলো ওই অন্ধকারচ্ছন্ন সাইকোপ্যাথিক মাইন্ডের প্রতিছবি। চন্দ্রকান্ত যখন এই ঘটনাগুলো পুলিশকে বলছিল, তখনও তার চোখে মুখে একটুকু ভয়ের ছাপ দেখা যায়নি। এখানে একটি কোশ্চেনই ঘুরে ফিরে মাথায় আসে যে চন্দ্রকান্ত ঝাকে কে মোস্ট ফেয়ারফুল সিরিয়াল কিলারে পরিবর্তন করেছিল। চন্দ্রকান্ত বলে যে তার মা বাবা তার প্রতি একবারেই কেয়ারলেস ছিল, তাকে কোনো কিছু বলার সুযোগ দিত না, সবসময় তার কথাকে দাবিয়ে রাখার চেষ্টা করত। তারপর যখন সে দিল্লি আসে, চন্দ্রকান্তের সঙ্গে এমন কিছু ইনসিডেন্ট ঘটে যার ফলে সে একটি ভায়োলেন্ট পার্সনে পরিবর্তিত হয়। সো আমরা যদি মেন্টাল হেলথ সম্বন্ধে বলি, তাহলে সাধারণত সেলিব্রিটি, আপার মিডিল ক্লাস এবং রিচ পিপলদের সম্বন্ধেই কথা বলা হয়, কিন্তু আমরা কখনো লেবার ক্লাস সম্বন্ধে বলি না। যাতে চন্দ্রকান্তের মতো আরও কত লোক আছে, শুধুমাত্র তার মেন্টাল হেলথই নয়, বর্তমানে আমাদের আশেপাশে উপস্থিত যে কোনো রকমের ক্লাস থেকে বিলং করে না কেন, তাদের মেন্টাল হেলথের দিকে নজর রাখা খুবই জরুরি। আজ চন্দ্রকান্ত তার শেষ জীবনে জেলে পড়ে আসে। এখনও ওই গোসাই গ্রামের লোক এবং আরও যারা চন্দ্রকান্তের এই বিছানো জাল থেকে মুক্ত পেয়েছে, তারা এখনো পর্যন্ত ভয়ে আছে যদি কোনো দিন চন্দ্রকান্ত জেল থেকে ছাড়া পায় আর সে যদি বদলা নেয় তাহলে কি হবে। সো আজকের মতো এতটুকুই। আপনাদের কি মনে হয় মেন্টাল হেলথ ইস্যু সম্বন্ধে কমেন্টে অবশ্যই লিখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।